নমস্কার। স্টাডি আইকিউ বাংলাতে তোমাদের প্রত্যেককে জানাই সাদর অভিনন্দন। আমি পূজা মজুমদার। তোমাদেরকে আজকের খবরে আমরা আলোচনা করতে চলেছি যে কটন মানে তুলোর যে রপ্তানি আমদানি রপ্তানির ওপর ব্যানিং এর প্রশ্ন উঠেছে, এবং তুলো যদি ব্যান করা হয় আমদানি বা রপ্তানির ক্ষেত্রে, সেক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে। যদি আমরা একটুখানি পিছনের দিকে দেখি তাহলে দেখবো যে হুইট বা গমের ক্ষেত্রে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে, পাঞ্জাবের ক্ষেত্রে আমরা জানি হয়েছে, এবং সেক্ষেত্রে এই কটনের এক্সপোর্ট না হওয়া বা কটনের উপর ব্যানিং এটা কিভাবে পুরো ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে ইম্পর্টেন্ট হতে চলেছে সেটা আমরা আলোচনা করতে চলেছি। এভরি টাইম ইকোনমিক্যালি বিভিন্ন যে ভায়াবল বিষয় জিনিসগুলো আছে, তাতে যেমন আলু পেঁয়াজ টমেটো পড়ে, ঠিক সেরকম সুতো বা সুতির যে সুতো, যে কটন কাপাসের যে তুলো, সেটার যে ইকোনমিক্যাল ভায়াবিলিটি অনেক বেশি, সেটা আমরা অলরেডি কিন্তু জানি। তার কারণ কি? কারণ বিভিন্ন সেকশন থেকে যদি আমরা একবার চিন্তা করি যে এই কটন সম্পর্কে যদি আমরা প্রশ্ন তুলি, তাহলে আমরা জানি যে ভারতের ক্ষেত্রে টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি, রাইট? তো টেক্সটাইল ইন্ডাস্ট্রির সঙ্গে এই এক্সপ্লেন্ড ইকোনমিক্স এর মাধ্যমে বা ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে নেওয়া এই নিউজের মাধ্যমে আমি তোমাদের আজকে পুরো ক্লিয়ারলি বলার চেষ্টা করব বা অ্যানালাইজ করার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি এই দাম বৃদ্ধি বা প্রোডাকশনের কম হওয়া বা এর পিছনের কি কি কারণ থাকতে পারে, এবং ইন্ডিয়ান ইকোনমি কিভাবে এর সাথে জড়িত রয়েছে কটন প্রোডাকশনের সঙ্গে, সেই সমস্ত জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করবো। দেখা যাক, ক্লাস শুরু করা যাক। এবং প্রত্যেক দিনের মতো মনে করিয়ে দেবো যে WBCS 2022 সালের সময় এসেই গেছে প্রায়, একদম খুব মানে এক্স্যাক্টলি আমাদের কাছে এক মাসও সময় নেই। তো লাস্ট টাইমে নিজেকে ব্রাশ আপ করার জন্য ডোন্ট ফরগেট টু জয়েন আওয়ার প্রিলিম টেস্ট সিরিজ 499-এ। এছাড়াও ক্লাস সম্পর্কিত সমস্ত তথ্য বা সমস্ত রকম PDF বা PPT পাওয়ার জন্য ডোন্ট ফরগেট টু জয়েন স্টাডি আইকিউ বাংলা টেলিগ্রাম চ্যানেল, তাছাড়া পূজা ফর বেঙ্গল টেলিগ্রাম চ্যানেল, বা কোনো ক্লাস সম্পর্কিত তথ্য দেওয়ার জন্য বা কোনো অনুযোগ থাকলে, অভিযোগ থাকলে, বা যদি তোমার আমার ক্লাসগুলো দেওয়াতে তোমার সুবিধা হয়ে থাকে সেই সম্পর্কেও কিছু যদি লেখা থাকে, ইউ ক্যান ডাইরেক্টলি connect me to Instagram Puja for Bengal, that is also the same, আর PUJA33 that is the coupon discount code, যেটা তুমি স্টাডি আইকিউ এর অ্যাপের ওপর যে কোনো কোর্সের ওপর এটা প্রযোজ্য, এবং যে কোনো কোর্স তুমি কেনো, UPSC ও যদি তুমি কিনতে চাও তুমি সেখানে গিয়ে কিনতে পারো। ইফ ইউ আর ইউজিং দিস কোড ইউ উইল গেট 33% অফ ডিসকাউন্ট। সো হোয়াট ইজ দ্য এক্স্যাক্ট কোয়েশ্চেন? দেখো, বলছে যে কটন এক্সপোর্টের ওপর যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ রয়েছে, যে গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ আছে, দে ওয়ান্ট ব্যান মানে সরকারকে বলছে যে আপনারা বলুন যে এখান থেকে যেন কটন দেশের বাইরে না যায়, এক্সপোর্ট যেন না হয়। দেখো, ডোমেস্টিক যে কটন প্রাইস সেটা ডাবল হয়ে গেছে লাস্ট বছর থেকে। যে ডোমেস্টিক মানে আমাদের এরিয়ার মধ্যে, ভারতবর্ষের মধ্যে যে কটনের যে প্রাইসটা সেটা ডাবল হয়ে গেছে। বাট এটা কি ব্যানকে বা শিপমেন্টকে, মানে এই শুধুমাত্র দাম বেড়ে যাওয়াটা কি এক্সপোর্ট ব্যানের ওপর জাস্টিফাই করা যেতে পারে? যেমন আমরা বললাম যে গমের ক্ষেত্রে এটা ঘটেছে, কদিন আগে আমরা কথা বলছিলাম সুগার কেনের ব্যাপারে, রাইট? এই সমস্ত জিনিসগুলো নিয়ে যদি আমরা কথা বলি, সো এখানটায় আরেকটা জিনিস আমরা কি দেখবো, তুলোর দাম কত বেড়েছে। আমরা যদি দেখি যে তুলোর দাম, প্রথম থেকে শুরুটা দেখবো যে তুলোর দামের বৃদ্ধি কতটা হয়েছে। তো গত বছরের তুলনায় তুলোর দাম এবছর দ্বিগুণ হয়ে গেছে। যদি তুমি দেখি রাজকোট APMC মানে এগ্রিকালচারাল প্রডিউসড মার্কেট কমিটি, হোয়াট ইজ বিন কল্ড APMC, দ্যাট ইজ বিন কল্ড, এক মিনিট এই কালারটা চেঞ্জ করে নেওয়ার সুবিধাটা হোক, হ্যাঁ ওকে, হোয়াট ইজ বিন কল্ড রাজকোট, ইট ইজ কল্ড APMC, ঠিক আছে? হোয়াট ইজ APMC? APMC ফুল ফর্ম দেখো, এগ্রিকালচারাল প্রডিউসড মার্কেট কমিটি, বা মান্ডিতে সেখানে যে কাপাস তুলো যেটাকে আমরা জানি কাঁচা অজিনযুক্ত তুলো, সেটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এর যে মোডাল বা সর্বাধিক দাম সেটা বৃহস্পতিবার ছিল কত? কুইন্টাল প্রতি ছিল 12,250 টাকা। গত বছর ছিল কত? 6,300 টাকা। সো ইউ ক্যান সি দ্য এক্স্যাক্ট দ্য প্রাইস হ্যাজ বিন ইনক্রিজ ডাবল, রাইট? নেক্সট বলা হচ্ছে এটি দীর্ঘ প্রধান তুলা জাতের জন্য কুইন্টাল প্রতি 6,025 টাকার সরকারের ন্যূনতম সহায়ক মূল্যের উপর ছিল। সো হোয়াট ইজ ইট ইজ বিন কল্ড, যে সরকারের ন্যূনতম সহায়কের কথা বলা হচ্ছে, এটার একটা সুন্দর নাম আছে তোমরা জানো, মিনিমাম সাপোর্ট প্রাইস।
তাই তো। এমএসপি মানে এটা সরকারের ধার্য করা একটা প্রাইস থাকে, যে প্রাইসের নিচে মানে সে তার দাম হবে না। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তোমরা যখন ফার্মার বিলস সম্পর্কে পড়েছিল তোমাদের মনে আছে নিশ্চয়ই, এমএসপি নিয়ে আমরা কথা বলছি। এমএসপি ইজ দ্য, যেটাকে মার্জিন করে দেওয়া হয় এবং সেটাই মিনিমাম একটা স্ট্যান্ডার্ড করে দেওয়া হয়, বাট সেটার জন্য একটা সেলিং প্রাইস নির্ধারণ করে দেওয়া হয় এবং সেই প্রাইসে গিয়েই কি করা হবে না, তো তোমার জিনিসটা অ্যাটলিস্ট এই মূল্যে বিক্রি হবে। তো অ্যাকচুয়ালি মূল্য লাস্ট টাইমে কত দেওয়া হয়েছিল, 6,025 টাকা, সেটা গিয়ে আলটিমেটলি বিক্রি হয়েছিল 6,300 টাকা। দ্যাট ইজ ফর দ্য লাস্ট ইয়ার। বাট এই বছর এক্স্যাক্টলি ডাবল দেখতে পাচ্ছি তুলোর দাম, এবং নভেম্বরের পর থেকে দাম বেড়েছে কুইন্টাল প্রতি 8,000 টাকা করে, এবং জানুয়ারির প্রথম দিকে সেটা 10,000 টাকা সীমা মানে অতিক্রম করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি উত্তরোত্তর এক বছরের মধ্যে এই জাম্পটা কিন্তু প্রাইসিংটা অনেক বেশি হাই। তুলোর যে বিপণন সেটা কেন হয়, মৌসুমি ডেফিনেটলি অবশ্য করে আমরা জানি এটা কাইন্ড অফ কিসের মধ্যে পড়ে, খারিফ শস্যের মধ্যে পড়ে, রাইট। অক্টোবর থেকে সেপ্টেম্বর অবধি তৈরি হয় এবং 90%-এরও বেশি ফসল ইতিমধ্যে মে মাসের শেষের দিকে সঞ্চালিত হয়। যদি দেখা যায় তাহলে এই দাম বাড়ার পিছনে রিজন কি, তোমাকে প্রশ্ন করা হতেই পারে যে তুলোর দাম বৃদ্ধি ঘটেছে তার জন্য ব্যানিং এরা এক্সপোর্ট করছে, এক্সপোর্টের ওপর ব্যানিং আশা করছে, কিন্তু আসল কারণটা কি? প্রথম কারণটা হচ্ছে কম উৎপাদন। আমরা জানি তুলোর জন্য সব থেকে ভালো মৃত্তিকা কি হয়, রেগুর মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল। কোন কোন এরিয়াগুলো, ডেকানের, যেখান থেকে আমাদের পশ্চিম ভারতের যে ডেকান এরিয়াটা তৈরি হয়েছে, জায়গাটা বেসিক্যালি মহারাষ্ট্র, যেখানটায় গুজরাটের কিছুটা অংশ, আন্ধ্রপ্রদেশের কিছুটা পিছনের দিকের অংশ, তার সঙ্গে সঙ্গে কর্ণাটকের অংশ, এই অঞ্চলগুলোতে সব থেকে বেশি তুলোর তৈরি হয়। কিন্তু 2020-21 সালে ভারতের মোট যে কটন লিন্ট ফাইবার মানে কাপাস তুলো থেকে যে লিন্টিং গুলো পাওয়া যায় তার কথা বলেছে, তার যদি উৎপাদনের কথা বলা হয় সেটা 170 কেজির মধ্যে 353 লক্ষ বেল পাউন্ড তো ছিল, এটা ছিল। এবার চলতি বছরের জন্য কটন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, CAI, রিমেম্বার দিস, হোয়াট ইট ইজ কটন অ্যাসোসিয়েশন ইন্ডিয়া কি, এটা একটা মুম্বাই ভিত্তিক বাণিজ্যিক সংস্থা যেটা কিনা কটনের লেনদেন বা তার উৎপাদন আমদানি রপ্তানিকে এরা ইনসাইট করে, এবং এরা বলেছে যে একটি 323.63 পাউন্ড উৎপাদন অনুমান করছে। 14ই মে যে প্রকাশ হয়েছিল সেটা দেখা গেল 335.13 পাউন্ড তৈরি হয়েছে, এবং এরপরে ধীরে ধীরে দেখছি যে এরা যেটা অনুমান করার কথা বলেছিল সেই ক্ষেত্রে সেটা কিন্তু অনেক বেশি কমের দিকে যাচ্ছে। দে হ্যাভ টকড অ্যাবাউট দিস 353 লক্ষ বেল পাউন্ড, আর সেখানটায় আমরা দেখছি টোটাল যে অনুমান করা হয়েছিল তার তুলনায় অনেক কম। নেক্সট রিজন, ফার্স্ট কি দেখলাম, উৎপাদনের মূল্য মানে উৎপাদন কম হওয়া। সেকেন্ড জিনিসটা কি দেখছি, যে আন্তর্জাতিক মূল্য যদি দেখে ক্যাটালগ এ ইন্ডেক্স মানে কি বলো, যেখানটায় আমরা কটনের কথা বলছি সেখানটায় শুধু কটনের রপ্তানির ক্ষেত্রে, যেমন আমরা এমএসপির কথা বললাম না, তেমন রপ্তানির ক্ষেত্রে প্রত্যেকটা সেগমেন্ট, প্রত্যেকটা জিনিসের একটা ক্যাটালগ রয়েছে। সেই ক্যাটালগের এ সারি আছে, বি সারি আছে, এই হিসেব করে কোনো একটা জিনিসের দ্রব্যমূল্য ধার্য করা হয় আন্তর্জাতিক বাজারে। তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে তার যে এ ইন্ডেক্স, তার মধ্যে যে মূল্য রয়েছে বর্তমানে প্রতি পাউন্ডে 167 সেন্ট রাজত্ব করছে, মানে এক বছর আগে সেটা কত ছিল, 92 সেন্ট। সো আন্তর্জাতিক যে মূল্যটা সেটাও বৃদ্ধি পেয়েছে, এবং ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তুলা উৎপাদন, প্রথম কারা, চীন রয়েছে। চীনের পরে এটা সেকেন্ড হওয়াতে উৎপাদনকারক হিসেবে ভারত সেকেন্ড, চীন ফার্স্ট, এবং যদি আমরা বলি রপ্তানির হিসেবে ভারতের জায়গা কিন্তু থার্ড। প্রথমে সব থেকে বেশি এক্সপোর্ট কারা করে, মার্কিন যুক্তরাষ্ট্র, সেকেন্ড করে ব্রাজিল, থার্ড হচ্ছে ইন্ডিয়া। এবং সেই ক্ষেত্রে যে উচ্চ বৈশ্বিক মূল্য পাওয়া যাচ্ছে সেটা স্বাভাবিকভাবে এক্সপোর্ট কোয়ালিটিকে অনেক বেশি হাই করে দেয়। কারণ কি, যারা তুলো বিক্রি করছে তারা সেই জন্যই তো বিক্রি করে, কারণ গিয়ে তুমি মেন যে মার্কেট, সেই মার্কেট থেকে তুমি বেশি মুনাফা নিয়ে আসবে, কারণ আন্তর্জাতিক মার্কেটে যখন এটা প্রাইস অনেক বেশি হাই তোমার জন্য সেটা সুবিধা হবে। এবং সেই ক্ষেত্রে যদি আমরা দেখি, এছাড়াও তারা আভ্যন্তরীণ দাম রপ্তানির সমতা স্তরের কাছাকাছি ঠেলে দিয়েছে, একই সাথে আমদানিকে আরো ব্যয়বহুল করে তুলেছে। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে আসলে ব্যাপারটা কি, যেহেতু টোটাল আন্তর্জাতিক স্তরে মূল্য বৃদ্ধি ঘটার ক্ষেত্রে স্বাভাবিকভাবে যে ইনল্যান্ড বা ডোমেস্টিক যে মার্কেট সেখানটায় দাম হাই হবে।
হবেই, কারণ ম্যাক্সিমাম নাম্বার অফ তুলো যেটার প্রোডাকশন অনেক কম সেটা বাইরে বেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার? নেক্সট থার্ড হচ্ছে ভোগ। ভোগ মানে বলা হচ্ছে যে বেশিরভাগ জায়গাতেই দেখা যাচ্ছে তুলোর যে উৎপাদন তার থেকে তার যে ব্যবহার সেটা অনেক বেশি হাই, মানে বেসিক্যালি চাহিদা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, কারণ যে সমস্ত মিল রয়েছে, যে সমস্ত ব্যবহারকারীরা রয়েছে তারা উপনুকূলভাবে কাজ করছিল। ইভেন বেসিক্যালি যা টাইম অফ দ্য কোভিড সে সময় তুমি জানো সব থেকে বেশি পরিমাণ বিছানার চাদর বদলেছে, বেশি টাওয়াল বদলেছে, মানুষের দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র যেগুলো ক্লোথ বা কটন রিলেটেড তার মধ্যে অনেক বেশি চেঞ্জেবিলিটি এসে তারা অনেক বেশি ইউজ হয়েছে। আমরা জানি কোভিডের সময় কত হারে মৃত্যু ঘটেছে এবং ছোঁয়াচে হওয়া, কন্টামিনেটেড হওয়ার জন্য মানুষ প্রচুর হারে কাপড় চোপড় নষ্ট করে দিতে হয়েছে। ইটস নট নষ্ট করা, মানে সেটাকে নষ্ট করতে বাধ্য করা হয়েছে বিকজ জাস্ট টু স্টপ দ্য কোভিড ইনফেকশন। এবং সেটাও মারাত্মকভাবে কিভাবে এই যে সেগমেন্টটা তুলো যে চাহিদা সেটাকে অনেক বেশি হাই করে দিয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি লাস্টে আমি এটা প্রথমে বলেছি যে উৎপাদনের একটা ডিফারেন্সেস রয়েছে, আর উৎপাদন থেকে যখন প্রাপ্যতা অনেক বেশি হাই হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে তার যে এফিসিয়েন্সি সেটা ডেফিসিট হয়ে যায়, রাইট? মানে পাওয়া গেল। এবার উৎপাদন কমে যাওয়ার পিছনে আমি প্রথমে বললাম যে এরা যা উৎপাদন করার কথা বলেছিল তার থেকে কম হয়েছে। বেসিক্যালি যে জেনেটিক্যাল মডিফাইড যে বেটি তুলোগুলোর কথা বলা হচ্ছে তার হ্রাস পাওয়ার কথা বলা হচ্ছে, কারণ যদি 2002-03 সাল এবং 2013-14 সালের মধ্যে দেশের উৎপাদনকে দেখা যায় সেটা 136 থেকে 398 পাউন্ড পর্যন্ত 3 গুণ করতে সহায়তা করেছিল। হোয়াট ওয়াজ দ্যাট? দ্যাট ইজ কল্ড দ্য জেনেটিক্যাল মডিফাইড বেটি তুলো। ঠিক আছে, দিস ইজ দ্য সামথিং, যেরকম আমরা জানি বিভিন্ন রকম হাই ইল্ডিং সিডস এর মতো, ঠিক আছে, এটা মডিফাইড সিডস। কিন্তু সেই ক্ষেত্রে সময়ের সাথে সাথে যে বিটি তুলোগুলো সেগুলো বিভিন্ন রকম পোকা, যেমন কি গোলাপি বোলওয়ার্ম, গোলাপি রঙের বোলওয়ার্ম, সাদা মাছি, এই সমস্ত যে ইনসেক্ট এইগুলো দ্বারা তারা আক্রমিত হচ্ছে এবং ক্রমবর্ধমানভাবে এরা অনেক বেশি নাজুক, অনেক বেশি সংবেদনশীল হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে জেনেটিক্যালি মডিফাইড তুলোর ক্ষেত্রে তার উৎপাদন বৃদ্ধি করার জন্য তো হেল্প করলো, কিন্তু এটা অনেক বেশি পরিমাণের কীটপতঙ্গকে অ্যাট্রাক্ট করতে শুরু করলো। স্বাভাবিকভাবে ম্যাক্সিমাম নাম্বার অফ কীটপতঙ্গের অত্যাচারে কৃষকদের যে বৃদ্ধি সেটা কমে গেল। এছাড়াও আরেকটা যদি বলা হয়, সরকার পরবর্তীকালে এই যে জেনেটিক্যাল মডিফাইড যে প্রযুক্তির দ্বারা তৈরি হওয়া যে তুলো সেটাকে তারা বাণিজ্যিকরণের অনুমতি বন্ধ করে দেয়। এই বছর আরেকটা মুশকিল হয়েছে অকাল বৃষ্টিপাত, সেই ক্ষেত্রে ফসলটার মারাত্মকভাবে প্রভাবিত হয় এবং তৃতীয় ফ্ল্যাশ থেকে বোলগুলোর ফলন গুণমানকে প্রভাবিত করতে শুরু হয়। সো কীটপতঙ্গ, দেন জেনেটিক্যাল মডিফাইড বিটি তুলোর হচ্ছে তার প্রোডাকশনের কম হয়ে যাওয়ার পিছনে রিজন, এবং তার সাথে মৌসুমি বায়ু, এই তিনটে জিনিস কিন্তু মারাত্মকভাবে এখানটায় কাজ করছে। এবং যদি বলা হয় তাহলে লাস্ট আমাদের প্রশ্ন আসে এই যে এরা রপ্তানির ওপর বা এক্সপোর্টের ওপর যে নিষেধাজ্ঞার কথা বলেছে সেটা কতটা যুক্তিযুক্ত, বা সেটা যদি করা হয় তাহলে ভারতের যে কটন প্রোডাকশন সেটা কি হাই থাকবে, সেই নিয়ে আমরা কথা বলবো। এই বছর ভারতে যে তুলো রপ্তানি করা হয়েছে সেটা 40 পাউন্ডে উন্নীত হবে বলে ধারণা করা হচ্ছে, এবং 2020-21 সালের মধ্যে 78 পাউন্ডের থেকে যেটা কম। এই সময়ে আমদানি গত বছরের 10 পাউন্ডের তুলনায় 15 পাউন্ডে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তার সাথে দেখো গত 13 এপ্রিল কেন্দ্র তুলোর আমদানি শুল্ক 11% থেকে কমিয়ে শূন্যে নামিয়ে এনেছে। সো এখানটা একটা ব্যাপার কি, সেন্টারের ক্ষেত্রে যে টোটাল আমদানি শুল্ক, যে এক্সপোর্টেড ট্যাক্স, সেটাকেও কম করে নেওয়া হয়েছে, এবং সেটা যেহেতু কম হয়েছে তো ম্যাক্সিমাম পরিমাণ আমদানি হবে সেটাই কথা বলা হচ্ছে। এবং স্বাভাবিকভাবে যে চালান সেগুলোকে সরাসরি নিষেধাজ্ঞার জন্য না রাখার জন্য এখানটায় কি হতে পারে, দেখো আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। আমাদের যে রপ্তানি করা হচ্ছে তুলো তার ওপর ব্যান করার থেকে আমাদের যে আমদানির সেকশনটা সেটাকে যদি সলিডিফাই করা হয়, বা সেখানে যদি আমদানি শুল্ক বা যে এক্সাইজ ট্যাক্স সেটা যদি কম করে দেওয়া হয়, তাহলে পরে কিন্তু অনেকটা এই প্রবলেমটা, মানে ভারতের মধ্যে থাকা তুলোর অংশটা একটুখানি কম হতে পারে। এছাড়াও আভ্যন্তরীণ দাম, মানে ইন্ডিয়ার মধ্যেকার দাম, এর মধ্যে আন্তর্জাতিক সমতা পর্যায়ে বৃদ্ধি পেয়েছে, তো স্বাভাবিকভাবে প্রাকৃতিক কোষে রপ্তানি ধীর হয়েই যাবে। মানে এটাকে ব্যান করাটা ইজ লাইক
একটা মোটামুটি বলা যেতে পারে চাপিয়ে দেওয়া হচ্ছে। কারণ যখন আমাদের এখানে তুলোর দাম অলরেডি আন্তর্জাতিক যে স্তর সেটাকে তৈরি করে দিয়েছে, তো তুমি যখন একটা জিনিসকে রপ্তানি করছো, বাইরে নিয়ে যাচ্ছ, তার একটা কস্টিং রয়েছে, তার একটা খরচপাতি তুমি দিচ্ছ। এবার সেই খরচাটা তুমি যখন লাগাচ্ছ সেটা তোমার এক্সট্রা খরচ হচ্ছে তো রপ্তানি করার জন্য, এবং সেটাই যদি তুমি ইনল্যান্ড করতে পারো, তুমি যদি আভ্যন্তরীণ বিজনেসে করতে পারো, দেন তোমার তো প্রয়োজন নেই সেটাকে বাইরে নিয়ে যাওয়ার, রাইট? তো এই ক্ষেত্রে তোমার রপ্তানিটা এমনি বন্ধ হওয়ার একটা চান্সেস থাকছে। এবং এছাড়াও যারা বিভিন্ন রপ্তানি নিষেধাজ্ঞা যারা প্রবক্তা, তারা বলছেন যে কৃষকদের উপর প্রভাব ফেলবে না, কারণ ইতিমধ্যে তাদের ফসল বিক্রি করে ফেলেছে। মানে বলা হচ্ছে যে অলরেডি যাদের হাতে ফসল ছিল তারা আন্তর্জাতিক মার্কেটে এটা তো সেল করে দিচ্ছে, তাদের উপর হবে না, সো স্টপ ইট। ঠিক আছে, এই নিষেধাজ্ঞার ওপর মৌসুমের আগে এটা অ্যাকচুয়ালি ভুল সংকেত প্রেরণ করতে পারে। আগামী মাসে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসতে চলেছে তার সাথে সাথে এটা চেঞ্জ হয়ে যাবে। আরেকটা কি, যে এই যে মানে সুতির কাজ, মানে কটনের যে ফাইবার, তাতে মেন প্লেয়ার কারা কারা খেলছে এগুলো নিয়ে, হু আর দ্য বিজনেসম্যান। ঠিক আছে, যেমন লিন্ট, সাদা ফাইবার মিলগুলো, যে মিলগুলো যারা সুতো স্পিন করে তাদের মধ্যে 34% এরাই গঠন করে। ভারসাম্য বীজ মানে 65%, এবং এর মধ্যে আর্দ্রতা সেটাও ম্যাটার করে। বীজের আরেকটা ইউজ হয় কি তেলের জন্য, যেটা হচ্ছে এডিবল অয়েল, সেটা একটা ব্যাপার। মানে যারা কাপাস তুলে নিচ্ছে বা তুলোর যে প্রোডাকশন হচ্ছে সেটা শুধুমাত্র তুলো বা ফাইবার বা লিন্ট ফাইবারের জন্য ইউজ হচ্ছে এমন নয়, ইভেন এডিবল অয়েলের জন্য খরচ হচ্ছে। এছাড়াও গবাদি পশু খাদ্য নির্মাণের জন্য এটাকে ইউজ করা হয়। এছাড়াও রপ্তানির ক্ষেত্রে, লিন্টের ক্ষেত্রে আভ্যন্তরীণ চাহিদার কারণে উদ্ভিজ্জ তেলের দামও একটা বৃদ্ধি পেয়েছে। তুলো বীজ তেলের আসলে ভারতের তৃতীয় বৃহত্তম দেশীয়ভাবে উৎপাদিত উদ্ভিজ্জ তেল। যদি আমরা দেখি, সো কটন অয়েল ইজ ওয়ান অফ দ্য অয়েল, ভারতবর্ষে এটা হচ্ছে 3rd পজিশন হোল্ড করছে। 2020 এবং 21 সালে যে আনুমানিক উৎপাদন 12.49 লক্ষ টন, এটি ছিল সর্ষে, সোয়াবিন এবং তারপরেই ছিল তুলো। ঠিক আছে, সো সব থেকে বেশি তৈরি হয়েছে আমাদের ভারতবর্ষে কি না, তো যদি আমরা 2020-21 সালের সমীক্ষা দেখি, সব থেকে বেশি খাদ্য তৈলের মধ্যে আমরা যেরকম বললাম যে শুধুমাত্র তুলো তৈরির জন্য না, তুলোর যে বীজ তার থেকে তৈরি হওয়া তেল, সেটা হচ্ছে 3rd পজিশনে রাখে সর্ষে এবং সয়াবিন তৈলের পরে। সো এই ক্ষেত্রে এখানেও এটা ইম্পর্টেন্ট। কাপাসের বেশিরভাগই যারা ব্যবসায়ী তারা জিনিং ইউনিট তারা কাজ করছে। ফাইবারের উদ্ভিজ্জ তেলের কথা বললাম, 1 কিলো লিন্ট থেকে প্রায়, মানে 1 কিলো যদি লিন্ট থায় পাওয়া যায়, সেখান থেকে 700 থেকে 800 গ্রাম সুতো পাওয়া যায়। এবং সুতো বোনা, ফ্যাব্রিক তৈরি করা, গার্মেন্টস বোনা, মানে কাপড় তৈরি করা, সো অল অ্যাবাউট দ্য টেক্সটাইল ইন্ডাস্ট্রি, সেটাও এই পুরো গেমের মধ্যে যুক্ত, রাইট? সো ইট ওয়াজ অল অ্যাবাউট দ্য তুলোর ইম্পর্টেন্স, তুলোর দামের কম হয়ে যাওয়া, বেড়ে হয়ে যাওয়া, কেন হওয়া, উৎপাদনের উপর প্রভাব পড়ার সমস্ত কিছু ছিল। আশা করবো এই জাতীয় কোনো ধরনের প্রশ্ন তোমার সামনে আসলে পরে এইবার তুমি তার উত্তর সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবে। তোমাদের জন্য ইউপিএসসি স্পেসিফিক্যালি কিছু ক্লাসের জন্য ভাবনা চিন্তা চলছে। প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন হোয়াট ইউ ওয়ান্ট ফ্রম আস ইন বেঙ্গলি। আমরা চেষ্টা করবো সেই অবধি তোমাদেরকে পৌঁছাতে। ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে কাল বিকেল 4টেতে। জয় হিন্দ।